আসসালামু আলাইকুম। নবম শ্রেণী 2024 নতুন কারিকুলাম গণিত দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 56 অধ্যায়টি আজকে সমাধান করব। অনুশীলন কাজ আমরা পূর্বে একটি অঙ্ক সমাধান করেছিলাম বুঝিয়ে বুঝিয়ে। আজকে একটু দ্রুততার সাথে করব যাতে বেশ কয়েকটি অঙ্ক করতে পারি। চলেন শুরু করা যাক। নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, কেন? সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। আমরা পূর্বেই এর বিস্তারিত আলোচনা করেছি, আজকে জাস্ট অঙ্ক করে করে যাব। সমাধান, এখানে প্রথমে পরীক্ষা করব সমান্তর সমান্তর কিনা, অনুক্রমটি সমান্তর কিনা। সমান্তর কিনা যাচাই। অনুক্রমটি লিখে ফেলি। সমান্তর অনুক্রম নির্ণয় করতে গেলে অবশ্যই পার্থক্য বা অন্তর বের করতে হবে। পার্থক্য বা অন্তর, এই দুটি পদের ভিতর পার্থক্য নির্ণয় করব। -2 থেকে 7, অর্থাৎ পার্থক্য বের করা হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস বা বিয়োগ করতে হবে। দ্বিতীয় পদ হলো 7, 7 আমরা বিয়োগ করব, তাই বিয়োগ চিহ্ন দিলাম বা মাইনাস। এখানে প্রথম পদ ছিল -2, তাহলে 7 মাইনাস মাইনাসে +2, 9। তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য হলো 9, এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের পার্থক্য হলো 12 থেকে -7 মাইনাস করব, তাহলে 12 থেকে 7 গেলে 5। দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের পার্থক্য পেয়ে গেলাম। এখন তৃতীয় পদ এবং চতুর্থ পদের পার্থক্য দেখব। 17 - 12 সমান 5। এখানে পার্থক্যগুলো সমান নয়, এখানে 9, এখানে 5, এখানে কি 5। যদি সমান্তর অনুক্রমের ক্ষেত্রে পার্থক্যগুলো সমান না হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় সেটি সমান্তর অনুক্রম নয়। কেননা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে পার্থক্যগুলো অবশ্যই সমান থাকবে। এখানে লিখে দিব, যেহেতু পার্থক্য বা অন্তর গুলো সমান নয়, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। এখন এটা করার পর অবশ্যই গুণোত্তর কিনা সেটা আমরা পরীক্ষা করতে হবে। এটা নিচে লিখবো, যেহেতু আমার বোর্ডে জায়গা কম তাই আমি মুছে দিব, কিন্তু আপনারা অবশ্যই এই অঙ্কটি করার পর নিচে বাকি অংশটুকু তুলবেন। এখানে জাস্ট আমি লিখবো গুণোত্তর কিনা যাচাই। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে অনুপাত বের করতে হবে। অনুপাত আমি পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। অনুপাত বের করার নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তাহলে এখানে দ্বিতীয় পদ হলো 7, 7কে যদি -2 দ্বারা ভাগ করা হয় ভগ্নাংশ চলে আসে, তাই আমরা জাস্ট এটা লিখতে পারি -7/2, -7/2। আবার এটাকে যদি ভাগ করি, তাহলে
দাঁড়ায় 12/7, এটাকে যদি ভাগ করি 17/12, অর্থাৎ লক্ষ্য করা যায় এখানে অনুপাত গুলো সমান নয়। আর যদি এই অনুপাত গুলো সমান না হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলবো অনুক্রমটি গুণোত্তর। এখানে লিখে দিব জাস্ট, যেহেতু অনুক্রমটির অনুপাত গুলো সমান নয়, সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয়। তাহলে আমরা পরীক্ষা করে ফেললাম অনুক্রমটি গুণোত্তর নয়। এখন আমরা আবার পরীক্ষা করব ফিবোনাচ্চি কিনা। তাহলে এটি মুছে দিই। আপনারা অবশ্যই এই অঙ্কগুলো করার পর নিচে বাকি অংশটুকু লিখবেন। ফিবোনাচ্চি কিনা যাচাই। আর পূর্বের ক্লাসে আমরা বলেছি ফিবোনাচ্চি অনুক্রম কি। আমি আবার রিপিট করি, পরপর দুটি পদের যোগফল যদি তৃতীয় পদের সমান হয় তাহলে সেটা কি বলা হয়? ফিবোনাচ্চি অনুক্রম। প্রথম এবং দ্বিতীয় পদ যোগ করার পর যদি আমরা তৃতীয় পদ পাই এবং দ্বিতীয় এবং তৃতীয় পদ যোগ করার পর যদি চতুর্থ পদ পাই এবং তৃতীয় এবং চতুর্থ পদ যোগ করার পর যদি পঞ্চম পদ পাই, তাহলে পর্যায়ক্রমে যদি এভাবে পেয়ে যাই তাহলে অবশ্যই সেটাকে বলবো ফিবোনাচ্চি অনুক্রম। এখানে ফিবোনাচ্চি অনুক্রমের ক্ষেত্রে এখানে লিখব যোগফল। তাহলে যোগফল হলো এই প্রথম পদ এবং কি দ্বিতীয় পদের যোগফল। প্রথম পদ ছিল কত? -2 যোগ 7। হ্যাঁ, এখানে একটি সংখ্যা মাইনাস ঋণাত্মক আর একটি সংখ্যা ধনাত্মক, সুতরাং 7 থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে, তাহলে 5 থাকে। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি 5। এবং এখানে 12 এবং 7 যোগ করলে হয় 12 আর 7 অবশ্যই 19। এখানে 19 এবং এখানে 12 আর 17 যোগ করব, অবশ্যই দাঁড়ায় কত? 29। এখানে লক্ষ্য করা যায় প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করার পর আমরা 12 পাইনি। এই 12 পাইনি। যদি এই পদ এবং এই পদ যোগ করি 12 পেতাম এবং এই পদ এবং এই পদ যোগ করে যদি 17 পেতাম, অবশ্যই অনুক্রমটি ফিবোনাচ্চি হতো। যেহেতু আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে 12 পাইনি, পেয়েছি 5 এবং 7 এবং 12 যোগ করে 19 পেয়েছি, কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল 17, যেহেতু পাইনি সুতরাং আমরা বলতে পারি অনুক্রমটি ফিবোনাচ্চি নয়। এখানে আমরা জাস্ট বলে দিব, যেহেতু অনুক্রমটির পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান নয়। পরবর্তী সংখ্যার সমান নয়, সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি নয়। তাহলে আমরা চেক করে ফেললাম অনুক্রমটি ফিবোনাচ্চি নয়, সমান্তর নয়, গুণোত্তর নয়। তাহলে অবশ্যই কোনো না কোনো একটি অনুক্রমের ভিতরে পড়বে। এখানে সাধারণ পদ নির্ণয় করব। এখন সাধারণ পদ নির্ণয় করব, নিচে সাধারণ পদ নির্ণয় করব, মুছে দিলাম। এখন কথা হলো, সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমাদের অনুক্রমটির দিকে লক্ষ্য রাখতে হবে। অনুক্রমের একটি বিশেষ ধর্ম হলো পরপর, অর্থাৎ প্রথম দিকের প্রথম ও দ্বিতীয় পদ বা তৃতীয় পদ এর পার্থক্য বা ভাগফল
বা এর পার্থক্য দেখিয়ে আমরা পরবর্তী পদগুলো যদি ক্রমান্বয়ে বের করতে পারি তাহলে সেটাই অনুক্রমের অর্থ দাঁড়ায়। অনুক্রম প্রথম কয়েকটি পদ লক্ষ্য করে বা দেখে পরবর্তী বাকি পদগুলো যদি বের করা যায় তাহলে সেটা অনুক্রমের সংজ্ঞায় পড়ে। কিন্তু এখানে লক্ষ্য করা যায় একটি মাইনাস রয়েছে, প্রথম পদে মাইনাস রয়েছে। আর আপনারা মনে রাখবেন যদি একটি অনুক্রমে শুধুমাত্র একবার মাইনাস থাকে তাহলে অবশ্যই সেটির সাধারণ পদ নির্ণয় করা যাবে না। যদি দুই বা ততোধিকবার মাইনাস থাকতো অবশ্যই আমরা সেটা পরীক্ষা করে দেখতে পারতাম যে এটা কি সাধারণ পদ নির্ণয় করা যায় কিনা। যেহেতু প্রথম পদে মাইনাস রয়েছে সুতরাং এটা সাধারণ পদ নির্ণয় করা যাবে না। এখন তারপরে যদি চেষ্টা করা হয় মাইনাস বাদ দিয়ে তাহলে কি দাঁড়ায় দেখি। তাহলে আপনারা অবশ্যই লিখে দিবেন, এখানে লিখে দিবেন, আমি একটু মুছে দিলাম, মাইনাস বাদ দিয়ে প্রথম পদ থেকে এখানে লিখে দিবেন প্রথম পদ থেকে মাইনাস চিহ্ন বাদ দিয়ে অনুক্রমটি দাঁড়ায় বা অনুক্রমটি নির্ণয় করা হলো। মাইনাস চিহ্ন বাদ দিয়ে অনুক্রমটি নির্ণয় করা হলো। তাহলে মাইনাস চিহ্ন যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের অনুক্রমটি দাঁড়ায় 2 7 12 17। মনে রাখতে হবে কোনো না কোনো সাধারণ পদ নির্ণয় করতে হবে। সেহেতু আমরা কোনো পদ সাধারণ পদ নির্ণয় করতে পারি নাই, সমান্তর, গুণোত্তর এবং ফিবোনাচ্চি এবং মাইনাস বাদ দিয়ে আমরা চেষ্টা করব। মাইনাস বাদ দিয়ে যদি আমরা চেষ্টা করি অবশ্যই সেটা সমান্তর দাঁড়ায়, কেননা আমাদের বাকি পদগুলো যে ছিল এগুলোর পার্থক্য সমান ছিল যখন আমরা সমান্তর অনুপাত নির্ণয় করেছিলাম। এখন আমরা দেখি অন্তর পার্থক্য বা অন্তর এই দুটা পদের পার্থক্য দেখি। দেখেন দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ মাইনাস করা হয় তাহলে হয় 5, এখানে 5, এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলে 5 এবং এটা থেকে এটা মাইনাস করলে হয় 5। তাহলে পার্থক্যগুলো কি সমান, তার মানে কি সমান্তর অনুক্রম। এখানে আমরা বলে দিব যেহেতু পার্থক্য বা অন্তরগুলো সমান সুতরাং অনুক্রমটি সমান্তর। এখন আমরা বের করে ফেললাম যে অনুক্রমটি অবশ্যই সমান্তর হয়েছে। যদি গুণোত্তর হতো গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করা প্রয়োজন হতো, সমান্তর হলে সমান্তর অনুপাতের সাধারণ পদ নির্ণয় করতে হতো, এবং ফিবোনাচ্চি হলে অবশ্যই ফিবোনাচ্চি সাধারণ পদ নির্ণয় করা প্রয়োজন। যেহেতু আমরা পেয়েছি সমান্তর, সুতরাং সমান্তর অনুপাতের আমরা সাধারণ পদ নির্ণয় করব। এটা আমি এই দিক দিয়ে মুছে দিই, এটা আপনারা অবশ্যই লিখে রাখবেন। এখানে প্রথম পদ আমরা ধরতে পারি a1 বেস 1 বা শুধু এ ধরলে কোনো সমস্যা নেই। প্রথম পদ ছিল কত আমাদের অনুক্রমটি মাইনাস বাদ দিয়ে প্রথম পদ ছিল 2 বা 2। অন্তরকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, তার মানে অন্তর ছিল 5 থেকে 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, 5 অন্তর ছিল 5। এখন আমরা জাস্ট লিখে দিব, আমরা জানি সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে দাঁড়ায়, এখানে a1 এর মান ছিল কত, এখানে 1 বসাতে পারেন, a1 এর মান ছিল 2 প্লাস, এবং n এর কোনো মান নেই, তার মানে এখানে n-1 ডি অন্তরের মান হলো 5। তাহলে এটা যদি করি তাহলে প্রশ্ন দাঁড়ায় 2 এটার সাথে এটা গুণ করলে 5n মাইনাস এটার সাথে এটা গুণ করলে 5 5।
তাহলে একটা প্লাসের একটা মাইনাসে 5n মাইনাস কত 2 শেষে আমাদের সাধারণ পদ নির্ণয় করা হয়ে গেল। এখন প্রশ্ন হলো এই সাধারণ পদ দিয়ে আপনি চাইলে এই দ্বারাটির যে কোনো পদ নির্ণয় করতে পারবেন। কোন দ্বারাটির? এই দ্বারাটির সাধারণ পদ হলো 5n মাইনাস 2। সাপোজ আমি বলি 5n মাইনাস 2, এই দ্বারাটির 5n মাইনাস 2 হলো সাধারণ পদ। এই দ্বারাটির সাধারণ পদ হলো এটা। এখন আমি যদি বলা হয় 30তম পদ কত, তাহলে অবশ্যই 5n এর মান হবে 30 মাইনাস কত 2, তাহলে 3 5 15 150 মাইনাস কত 2 সমান সমান সরি এখানে 3 হবে, হ্যাঁ এখানে 3 হবে, 3 হবে মাইনাস 3 গেলে অবশ্যই 147 সাধারণ পদ। তাহলে 30তম পদের মান কত 147, মানে এই দ্বারাটি 30তম পদের মান হবে 147। আর যদি বলে 20তম পদের মান কত, তাহলে অবশ্যই n এর জায়গাতে আমরা কি বসিয়ে দিব, n এর জায়গাতে বসিয়ে দিব 20 মাইনাস 3, হ্যাঁ এখানে 5 থেকে 5 দুগুণে 10 3 97, হ্যাঁ 97, তাহলে 20তম পদের মান হলো 97। এবার লক্ষ লক্ষ পদের মান নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে আমরা বাকি অঙ্কটা দেখে ফেলবো, খুব শীঘ্রই শেষ করে দিব। হ্যাঁ, সমান্তর কিনা চাচাই, সমান্তর কিনা যাচাই মাইনাস 12 24 মাইনাস 48 96, হ্যাঁ এখানে লিখবো পার্থক্য বা অন্তর। এখানে পার্থক্য বা অন্তর যদি বের করতে চাই, অবশ্যই 24 মাইনাস 12, হ্যাঁ 24 মাইনাস প্লাস 30 36 36 দাঁড়ায়, হ্যাঁ আবার ওইটার সাথে ওটার পার্থক্য বের করলে 48 মাইনাস 24, 24 দুগুণে 48, তাহলে 24 দাঁড়ায়, হ্যাঁ মাইনাস 24, ও রাইট ওটার সামনে মাইনাস ছিল, তাহলে মাইনাস করলে আবার ওটা থেকে ওটা করলে 96 মাইনাস আছে কি প্লাস 48, 90 130 40 144 144, তার মানে 144। এখানে লক্ষ্য করা যায় খুব সুন্দরভাবে যে পার্থক্যগুলো সমান নয়। পার্থক্যগুলো কি সমান নয়, তার মানে কি অনুক্রমটি সমান্তর নয়। এখানে এখানে আমরা কি বলবো, যেহেতু সুতরাং অনুক্রমটি সমান্তর নয়, হ্যাঁ সমান্তর নয়। তাহলে একটা পরীক্ষা করে ফেললাম, আমরা দ্রুত দ্বিতীয় পরীক্ষাটি করে ফেলবো যে গুণোত্তর হয় কিনা। এখানে জাস্ট গুণোত্তর লিখে দিব, গুণোত্তর। এখানে পার্থক্য অন্তরের জায়গায় অনুপাত লিখে দিব, অনুপাত। এখানে গুণোত্তর অনুক্রম বের করার জন্য অনুপাতগুলো বের করা হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করব। তাহলে লক্ষ্য করেন 24 কে যদি মাইনাস 12 দ্বারা ভাগ করা হয় তো মাইনাস 2 আসে, মাইনাস 2 এবং মাইনাস 2 এবং ওই মাইনাস 48 ভাগ 24 ওটাও আসে মাইনাস 2, ওটাও আসে মাইনাস 2 এবং ওইটা আসে 96 মাইনাস 48, ওইটাও আসে মাইনাস 2, ওইটাও আসে কি মাইনাস 2। তার মানে অনুপাতগুলো সমান। যেহেতু অনুপাতগুলো সমান লিখে দিব, যেহেতু অনুপাত গুলো সমান সুতরাং সুতরাং অনুক্রমটি গুণোত্তর, অনুক্রমটি গুণোত্তর। এখন এখানে সাধারণ পদ নির্ণয় করে দিব, গুণোত্তর অনুক্রম যেহেতু পেয়ে গেলাম, গুণোত্তর অনুক্রম সাধারণ পদ নির্ণয় করব। এখানে আমি জায়গা কম সেহেতু আমি এখানে লিখব, এখানে প্রথম পদ, প্রথম যে অনুক্রমে পাই না কেন তার সাধারণ পদ নির্ণয় করে দিতে। প্রথম পদ
A1 দ্বারা চিহ্নিত করবেন 12 সাধারণ অনুপাতকে চিহ্নিত করে আর দ্বারা আর ইকুয়াল কত -2। পার্থক্যগুলোই হলো অনুপাত। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। সুতরাং সাধারণ পদ বা এনতম পদ গুণোত্তর দ্বারা সাধারণ পদ বা এনতম পদ হলো একই কথা, এ আর n - 1, এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে জায়গা কম, আমি উপরে নিয়ে যাব। আমি আবার লিখে দিই এ আর n - 1। এখানে এ এর মান হলো 12 মাইনাস, এখানে এটার ভিতরে গুণ চিহ্ন রয়েছে, আর এর মান হলো অনুপাতের মান হলো -2। অবশ্যই -2 ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু মাইনাস আছে, উপরে যেহেতু পাওয়ার গুলো রয়েছে অবশ্যই এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। n - 1। এখানে যদি আমরা এটা ভেঙে ফেলি তাহলে সূচকীয় নিয়ম চলে আসে। সূচকীয় নিয়মে ফেলানোর জন্য এখানে একটা কাজ করা যায়, এখানে -2 আছে, ব্যাসগুলো একই করব, -2 গুণন 6। তাহলে বইয়ের গেলে একটাই যে -2 6 গুণ কত 12 গুণন -2 n - 1। এখন এখানে একটা কাজ করা যায়, এই বেস সেম এবং সূচকের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার না থাকে, একই বেসের উপর পাওয়ার না থাকে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে তার উপর পাওয়ার আছে এক হিসেবে কল্পনা করতে হবে। এই বেস এবং এই বেস আমরা কমন নিয়ে যাই, -2 অবশ্যই এটার উপর 1 ছিল, তাহলে 1 আর গুণের সময় সূচকের সময় অবশ্যই পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এটার সাথে গুণাকারে ছিল, তাহলে -2 আমরা কমন নিলাম, তাহলে এটার উপর একটা 1 ছিল মনে মনে, এবং আমরা পাওয়ারগুলো যোগ করব। এখানে পাওয়ারগুলো ছিল n - 1 গুণন এখানে 6 ছিল, 6 বসিয়ে দিব, এখানে আমরা করতে পারি এখন ওইটা -2, এই যে 1 আর 1 এখানে ছিল প্লাসের, এখানে ছিল মাইনাসের, মানে শেষ, তার মানে n গুণন এখানে 6। তাহলে আমরা এটা এভাবে লেখা যায়, আগে 6 নিয়ে আই, তারপরে -2 n, এটাই আনসার। সাধারণ পদ বা এনতম পদ আমাদের উত্তর হয়ে গেল এটা। এখন জাস্ট আপনারা লিখে দিবেন যেহেতু অনুক্রমটি গুণোত্তর সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি হতে পারে না। অনুক্রমটি ফিবোনাচ্চি হতে পারে না। অনুক্রমটি ফিবোনাচ্চি হতে পারে না, এই কথাটা লিখে দিতে হবে। যেহেতু ক্লাসগুলো অনেক লং, অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, সুতরাং ক্লাসগুলো একটু লং টাইমই দেখতে হবে। সুতরাং আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ।